আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। 20 শতাব্দীর শুরুতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হলে যে নতুন বিষয়গুলো জন্ম হয় তার একটি হচ্ছে তেজস্ক্রিয়তা। এই অধ্যায়ে তেজস্ক্রিয় বিষয়টি তোমাদের জন্য ব্যাখ্যা করা হয়েছে। আমাদের বর্তমান সভ্যতার মূল চালিকা শক্তি হচ্ছে ইলেকট্রনিক্স। শক্তিটি মোটেও অতিরঞ্জিত নয়। বর্তমান ইলেকট্রনিক্সের পেছনে পদার্থবিজ্ঞানের অবদানটুকু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেসব যন্ত্রপাতি আমাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে, এই অধ্যায়ে সেসব যন্ত্রের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তেজস্ক্রিয়তা বা রেডিওঅ্যাক্টিভিটি। আমরা সবাই জানি একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণু ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট। নিউক্লিয়াসের আকার খুব ছোট হলেও একটি পরমাণুর মূল ভরটি আসলে নিউক্লিয়াসের ভর। তার কারণ ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে 1800 গুণ কম। প্রোটন পজিটিভ চার্জযুক্ত ধনাত্মক আধান, তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, তাহলে প্রবল বিকর্ষণে প্রোটনগুলো ছিটকে যাবে। সেজন্য নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সাথে চার্জিং নিউট্রনও থাকে এবং নিউট্রন আর প্রোটন মিলে প্রবল শক্তিশালী নিউক্লিয়াস বলের আকর্ষণ নিউক্লিয়াসগুলোকে শক্তিশালী থাকতে পারে। সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকলেও বাড়তি একটি কিংবা দুটি নিউট্রন সহ হাইড্রোজেনের নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের ভেতরের প্রোটনের সংখ্যা বাড়ার সাথে সাথে সেটাকে স্থিতিশীল রাখার জন্য নিউট্রনের সংখ্যা বেড়ে যেতে থাকে। কিন্তু তারপরেও নিউক্লিয়াসের ভেতরের প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করার পর থেকে নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হতে শুরু করে। অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে এবং এই প্রক্রিয়াটি আমরা বলি তেজস্ক্রিয়তা। নিউক্লিয়াসের ভেতর থেকে যে বিকিরণ বের হয়ে আসে সেটাকে বলে তেজস্ক্রিয় রশ্মি। নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলেই পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি। যে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে তা নয়, অন্য পরমাণু নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। আমরা পরমাণুর শ্রেণীবিন্যাস করেছি তার ইলেকট্রন সংখ্যা দিয়ে, যেটা প্রোটনের সংখ্যার সমান। একটি মৌলিক বাহ্যিক ধর্ম, প্রকৃতি, রাসায়নিক গুণাগুণ সবকিছু নির্ভর করে বাইরের ইলেকট্রনিক শ্রেণীবিন্যাসের উপর। কাজেই কোনো একটা মৌলিক পরমাণু তার ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সুনির্দিষ্ট হলেও নিউট্রনের সংখ্যা ভিন্ন হতে পারে। ভিন্ন নিউট্রন সংখ্যা নিউট্রনযুক্ত নিউক্লিয়াসের পরমাণুকে বলা হয় সেই মৌলের আইসোটোপ। কাজে কোনো একটি মৌল একটি আইসোটোপ হতে পারে, আবার সেই মৌলের অন্য একটি আইসোটোপ অস্থিতিশীল বা তেজস্ক্রিয় হতে পারে। উদাহরণ দেওয়ার জন্য আমরা কার্বন মৌলটির কথা বলতে পারি, যার নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং 3টি আইসোটোপ। কার্বনের এই 3টি আইসোটোপের মধ্যে C14 অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। 1896 সালে হেনরি বেকেরেল প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। পরবর্তীতে আর্নস্ট রাদারফোর্ড, পিয়েরে কুরি এবং মেরি কুরি এবং অন্যান্য বিজ্ঞানীরা অন্যান্য মৌলিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এটি বাইরের চাপ, তাপ, বৈদ্যুতিক বা চৌম্বক ইত্যাদি কোনোভাবে প্রভাবিত না, নিয়ন্ত্রণ করা যায় না। কাজে এটি একটি নিউক্লিয় ঘটনা হিসেবে মেনে নেওয়া হয়। শুধু তাই নয়, তেজস্ক্রিয় কারণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, নিউক্লিয়াস গঠন পরিবর্তিত হয়ে সেটি ভিন্ন একটা মৌলে রূপান্তরিত হয়ে যায়, সেটা লক্ষ্য করা হয়েছে। নিউক্লিয়াস থেকে যে 3টি প্রধান তেজস্ক্রিয় রশ্মি বের করা হয় সেগুলো হচ্ছে আলফা, বিটা এবং গামা রশ্মি। আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটি হিলিয়াম নিউক্লিয়াস। একটি হিলিয়াম নিউক্লিয়াস থাকে 2টি প্রোটন এবং 2টো নিউট্রন। কাজে এটি একটি চার্জযুক্ত কণা, সে কারণে বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে এই গতিপথকে প্রভাবিত করা যায়। একটি নিউক্লিয়াসের ভেতর থেকে যখন একটা আলফা কণা বের হয়ে আসে তখন তার থেকে শক্তি থাকে কয়েক MeV। কাজেই সেটি যখন বাতাসের ভেতর দিয়ে যায় তখন বাতাসের অণুপরমাণুর সাথে সংঘর্ষ করে সেগুলোকে তীব্রভাবে আয়নিত করতে পারে। বাতাসে আলফা কণার গতিপথ হয় সরলরেখার মতো, এটি সোজা এগিয়ে যায়। তবে আলফা কণা যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস, তাই এটি পদার্থের ভেতর দিয়ে বেশি দূর যেতে পারে না। বাতাসের ভেতর দিয়ে 6 সেন্টিমিটার যেতে না যেতে এটি অণুপরমাণুকে তীব্রভাবে আয়নিত করে তা পুরো শক্তি ক্ষয় করে থেমে যায়। একটা কাগজ দিয়ে আলফা কণাকে থামিয়ে দেওয়া যায়। জিঙ্ক সালফেট পদার্থে এটি প্রতিপ্রবাহ সৃষ্টি করে। আলফা কণার যাত্রাপথে অসংখ্য অণুপরমাণুকে আয়নিত করে মুক্ত ইলেকট্রন তৈরি করে সেগুলোকে সংগ্রহ করে সহজে তার উপস্থিতি নির্ণয় করা যায় কিংবা তার শক্তি পরিমাপ করা যায়। আলফা কণা যেহেতু প্রোটন এবং 2টি নিউট্রন দিয়ে তৈরি, তাই যখন একটি নিউক্লিয়াসের ভেতর থেকে বের হয়ে আসে তখন সেই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কমে 2 ঘর এবং নিউক্লিয়ন সংখ্যা কমে 4 ঘর। যেমন ইউরেনিয়ামের একটি আইসোটোপ আলফা কণা বিকিরণ করে থোরিয়ামের একটা আইসোটোপে পরিণত হয়। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, থোরিয়ামের এখানে উল্লেখ্য। পরমাণুর ইলেকট্রন সংখ্যাটি এখানে ধাতবের মাঝে নয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াসের পরমাণু সহজে তার চারপাশের পরিবেশে বাড়তি ইলেকট্রন ছেড়ে যেতে পারে কিংবা গ্রহণ করতে পারে। বিটা রশ্মি বা বিটা কণা আসলে ইলেকট্রন। এটি নিশ্চয়ই একটি বিষয়ের ব্যাপার যে নিউক্লিয়াসের ভেতর থেকে শুধু প্রোটন এবং নিউট্রন, কিন্তু সেখান থেকে ইলেকট্রন কেমনে বের হয়ে আসে। সেটি ঘটার জন্য নিউক্লিয়াসের ভিতরে একটি নিউট্রনকে প্রোটনে পরিবর্তিত হতে হয়, অর্থাৎ একটি চার্জহীন নিউট্রন পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনে পরিবর্তিত হয়। কাজেই মোট চার্জের পরিমাণ অপরিবর্তিত থাকে। সমীকরণের ডান পাশে ভি দিয়ে পদার্থবিজ্ঞানের জগতের রহস্যময় কারণ নিউট্রনের প্রতিপাদকে অ্যান্টি-নিউট্রনকে বোঝানো হয়েছে। এটি চার্জহীন এবং ভর খুবই কম। নিউক্লিয়াসের ভেতরে থাকে যখন আলফা কণা বের হয় সেটা একটি নির্দিষ্ট শক্তি নিয়ে বের হয়, কিন্তু বিটা কণার জন্য সেটি সত্যি নয়। বিকিরণের মোট শক্তি কতটুকু নিউট্রনে নিয়ে নেবে তার উপর বিটা কণার শক্তি নির্ভর করে না।
বিটা কণা যেহেতু ইলেকট্রন, তাই তার চার্জ নেগেটিভ এবং সে কারণে সেটি ইলেকট্রিক এবং চুম্বকীয় ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায়। যখন কোনো পদার্থের ভেতর দিয়ে যায়, তখন সেই পদার্থের অন্য পরমাণুর সাথে সংঘর্ষের কারণে সেগুলোকে আয়নিত করতে পারে। আলফা কণার হিলিয়াম নিউক্লিয়াসের তুলনায় ইলেকট্রন খুবই ক্ষুদ্র, তাই ইলেকট্রনের ভেদন ক্ষমতা অনেক বেশি এবং সেটি পদার্থের অনেক ভেতর ঢুকে যেতে পারে। কয়েক মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দিয়ে একটি সাধারণ বিটা কণাকে থামানো সম্ভব। বিটা কণা বিকিরণ হলে নিউক্লিয়াসে একটি নিউট্রন কমে গিয়ে একটি প্রোটন বেড়ে যায়, তাই তার নিউক্লিয়ন সংখ্যা সমান থাকে। কিন্তু যেহেতু পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যার উপর নির্ভর করে, তাই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বেড়ে ভিন্ন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। যেমন তেজস্ক্রিয় C4 বিটা বিকিরণে N4 পরিবর্তিত হয়। মজার ব্যাপার হচ্ছে, বিটা বিকিরণ বলতে আমরা শুধু যে নিউক্লিয়াসের ভেতর থেকে ইলেকট্রনের বিকিরণ বোঝাই তা নয়, ইলেকট্রনের প্রতিবাদবদ্ধ পজিট্রনের বিকিরণও বিটা বিকিরণ বলে। তার জন্য নিউক্লিয়াসের ভেতর কোনো একটি প্রোটনকে নিউট্রনে পরিবর্তিত হতে হয়। এই প্রক্রিয়াতে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা 1 কমে যায় বলে তার পারমাণবিক সংখ্যাও কমে ভিন্ন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। এই বিক্রিয়াটি নিউক্লিয়াসের বাইরে হতে পারে না, কারণ নিউট্রনের ভর প্রোটনের ভর চেয়ে বেশি। বিটা বিকিরণের সময় নিউট্রনের কিংবা একটা নিউট্রন বের হলে আমরা সেগুলোকে তেজস্ক্রিয় হিসেবে বিবেচনা করিনি, কারণ এগুলো চার্জবিহীন এবং পদার্থের সাথে এগুলো বিক্রিয়া এত কম যে কয়েক আলোক বর্ষ দীর্ঘ সীসার পাত দিয়েও একটা নিউট্রনও থামানো যায় না। গামা রশ্মি। গামা রশ্মি আসলে শক্তিশালী বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, কাজে এর কোনো চার্জ নেই, আধানহীন, কিন্তু শক্তিশালী হওয়ার কারণে তরঙ্গ খুবই কম। শক্তি বেশি বা কম হলেও এর বেগ সবসময় আলোর বেগের সমান। যখন কোনো নিউক্লিয়াস আলফা কণা কিংবা বিটা কণা বিকিরণ করে উত্তেজিত অবস্থায় থাকে, তখন বাড়তি শক্তি গামা রশ্মি হিসেবে বের করে একটি নিরুত্তেজ হয়। গামা রশ্মি চার্জহীন এবং ভরহীন, তাই এর বিকিরণ নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কিংবা নিউক্লিয়ন সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। গামা রশ্মি যেহেতু চার্জ নেই, তাই এটাকে বিদ্যুৎ কিংবা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না। চার্জ না থাকার কারণটি অনুপরমাণুকে সরাসরি আয়নিত করতে না পারলেও অন্যান্য প্রক্রিয়ায় সেই ইলেকট্রন অনুপরমাণুকে আয়নিত করতে পারে এবং সেখান থেকে গামা রশ্মির অস্তিত্ব বোঝা যায়। আলফা কিংবা বিটা কণা সমান শক্তিসম্পন্ন গামা রশ্মিকে থামাতে কয়েক সেন্টিমিটার সীসার পুরুপাতে দরকার হয়। অর্ধায়ু বা হাফ লাইফ। একটি নির্দিষ্ট তেজস্ক্রিয় নিউক্লিয়াস ঠিক কোন মুহূর্তে বিকিরণ করবে সেটি বলা সম্ভব নয়। পদার্থবিজ্ঞানের শুধু তার বিকিরণ করার সম্ভাবনাটি বলতে পারবে। সে কারণে তেজস্ক্রিয়তার পরিমাণ বের করার জন্য অর্ধায়ু তার ধারণাটি ব্যবহার করা হয়। যে পরিমাণ সময়ের ভেতর অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসে বিকিরণ ঘটে সেটি হচ্ছে অর্ধায়ু। কাজেই যে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি, তার অর্ধায়ু তত কম। নিউক্লিয়াস, যার কারণে যার কোনো তেজস্ক্রিয়তা নেই, তার অর্ধায়ুকে আমরা অসীম বলে বিবেচনা করতে পারি। যেখানে একটি বিষয় জেনে রাখা দরকার, তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা, তাই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে একটি নিউক্লিয়াস অন্য নিউক্লিয়াসে পরিবর্তিত হয়। ভিন্ন নিউক্লিয়াসে চার্জহীন পরমাণু হওয়ার জন্য খুব সহজে 1-2টি বাড়তি ইলেকট্রন তার কাছাকাছি পরিবেশ থেকে নিতে পারে কিংবা ছেড়ে দিতে পারে। তার কারণ নিউক্লিয়াসের ভেতরকার নিউক্লিয়ার শক্তি অনেক বেশি হলেও পরমাণু ইলেকট্রনের শক্তি সে তুলনায় খুবই কম। তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার নানা ধরনের ব্যবহার আছে। খুব কম তেজস্ক্রিয়তার দ্রব্য শরীরের ভিতর ঢুকে বাইরের থেকে তার গতিবিধি দেখে শরীরে অনেক তথ্য জানা যায়। সাধারণত সেরকম তেজস্ক্রিয়তা হয় খুব কম, অর্থাৎ হয়তো কয়েক মিনিট, কাজে ঘন্টা খানেকের মাঝে পদার্থের সব তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায়। তেজস্ক্রিয়তার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে প্রাচীন জীবাশ্মের বয়স নির্ণয় করাতে। আমাদের শরীরে প্রচুর কার্বন রয়েছে এবং তার ভেতরে নির্দিষ্ট পরিমাণ C14 আছে। যখন প্রাণী মারা যায়, তখন তার শরীরে নতুন করে C14 ঢুকতে পারে না। আগে যতটুকু ছিল সেটা তার অর্ধেক কারণে কমতে থাকে। কাজে যতটুকু C14 থাকা স্বাভাবিক এবং কতটুকু কমে গেছে সেটা দেখে সেই প্রাণী কত প্রাচীন তা নিখুঁতভাবে বের করা যায়। তেজস্ক্রিয় কণা শরীরে কোষের ক্ষতি করতে পারে, সেজন্য নানা ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। আবার শরীরে ক্ষতিকর কোষ ধ্বংস করার জন্য এই তেজস্ক্রিয়তা ব্যবহার করা যায়। সে কারণে ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় কণা ব্যবহার করা হয়। এছাড়া যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, আগুন ধোয়ার উপস্থিতি নির্ণয় কিংবা খনিজ পদার্থে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয় তেজস্ক্রিয়তা ব্যবহার হয়েছে। তেজস্ক্রিয়া সম্পর্কে সচেতনতা। উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি করে। যেমন যখন তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা শুরু হয়, তখন বিজ্ঞানী সেটি ভালো করে জানতেন না বলে তারা নিজেরা তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসে রোগাক্রান্ত হয়েছিলেন। দেহতে তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করার কারণে মেরি কুরি লিউকেমিয়াতে মারা যান। তেজস্ক্রিয়তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে এমনকি বংশ পরম্পরায় বিকল অংশের জন্ম দিতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব বেশি তেজস্ক্রিয়তার মুখোমুখি হই না, কিন্তু পৃথিবীর নতুন প্রযুক্তির কারণে এখন অনেকেই তেজস্ক্রিয়তার মুখোমুখি হতে শুরু করেছে। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে নিউক্লিয়ার বিক্রিয়া করানো হয়, সেখানে ভয়ঙ্কর রকম তেজস্ক্রিয়তা তৈরি হয়। অনেকগুলো বর্জ্য পদার্থের অর্ধায়ু অনেক বেশি এবং লক্ষ বছর পর্যন্ত সেগুলো তেজস্ক্রিয় থাকে। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের দুর্ঘটনার বাইরে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার উদাহরণও আছে। নিউক্লিয়ার শক্তি দিয়ে চালানো জাহাজ, সাবমেরিন দুর্ঘটনাতে অনেক মানুষ তেজস্ক্রিয়তার মুখোমুখি হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল যখন হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছিল, তখন অসংখ্য মানুষ তেজস্ক্রিয়তার মুখোমুখি হয়েছিল। কাজে তেজস্ক্রিয়তা নিয়ে নানা ধরনের গবেষণা শুরু হয়েছে এবং নিরাপদ তেজস্ক্রিয়তার মাত্রা ইত্যাদি নির্ধারণ করা শুরু হয়েছে। একই সাথে কোথাও তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটি সম্পর্কে সাধারণ মানুষ সতর্ক করানো শুরু হয়েছে। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ। আমাদের বর্তমান সভ্যতাটিকে পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে ইলেকট্রনিক্সের। টিমোটিও একটি
অত্যুক্তি নয়। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশকে আমরা মোটামুটি 3টি অংশে ভাগ করতে পারবো: ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর এবং ইন্টিগ্রেটেড সার্কিট। ভ্যাকুয়াম টিউব 1883 সালে এডিসন দেখেছিলেন লাইট বাল্বের ভিতরে ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারে। এই প্রক্রিয়াটি এডিসন ক্রিয়া নামে পরিচিত। 1904 সালে জন ফ্লেমিং এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে প্রথম 2 ইলেকট্রোডের নামে একটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন, যেটি রেকটিফায়ার হিসেবে কাজ করত, অর্থাৎ পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একদিকে প্রবাহিত করত। এই ভ্যাকুয়াম টিউবটিকে ইলেকট্রনিক্সের শুরু হিসেবে বিবেচনা করা যায়। এই সময় রেডিও তরঙ্গ দিয়ে তথ্য আদান প্রদানের কাজ শুরু হয়েছিল এবং গুগলিয়াম ও মার্কিন রেডিও তরঙ্গ নির্ণয়ের জন্য এই ধরনের একটি ভ্যাকুয়াম টিউবের খুব প্রয়োজন ছিল। এখানে উল্লেখ্য যে রেডিও আবিষ্কার হিসেবে এতদিন শুধু মার্করির নাম উল্লেখ করা বলেও সাম্প্রতিককালে বাঙালি বিজ্ঞান জগতে যন্ত্র বসুর অবদানকেও স্বীকার করে নেওয়া হয়েছে। 1906 সালে লি দ্য ফরেস্ট তৃতীয় একটি ইলেকট্রোডের সংযোজন করে নতুন আরেকটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন এবং সেটি ট্রায়োড নামে পরিচিতি লাভ করে। ট্রায়োড দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করা যেত এবং সেটি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতে পারত। প্রথমে মোর্স কোড দিয়ে টেলিগ্রাফ যোগাযোগ করে টেলিফোনের মাধ্যমে কণ্ঠস্বর আদান প্রদানের জন্য ভ্যাকুয়াম টিউবের উন্নতি হতে থাকে। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধে ব্যবহারের জন্য রাডার, যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ, নেভিগেশন ইত্যাদি কাজের জন্য বিভিন্ন ধরনের বিশেষায়িত ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতে থাকে। 1946 সালে 1800 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে ENIAC নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয়। ট্রানজিস্টর 1947 সালে বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয় এবং এই আবিষ্কারের জন্য জন বার্টিন, ওয়াল্টার বার্টিন এবং উইলিয়াম শকলিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ট্রানজিস্টর কত দ্রুত এবং কত ব্যাপকভাবে পুরো পৃথিবীকে পাল্টে দেবে সেটি কখনো অনুমান করতে পারেনি। ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মধ্যে কাজ করতে পারে, কিন্তু ভ্যাকুয়াম টিউবের তুলনায় এটি খুবই ক্ষুদ্র, ওজন খুবই কম, এটি ব্যবহার করতে খুব অল্প বিদ্যুতের প্রয়োজন হয়, এটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি অনেক কম খরচে তৈরি করা সম্ভব। কাজেই ট্রানজিস্টর খুব দ্রুত ভ্যাকুয়াম টিউবকে সরিয়ে তারা দখল করে নিতে পারে এবং পৃথিবীর খুব মানুষ স্বল্প মূল্য ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি পেতে শুরু করলো। ইন্টিগ্রেটেড সার্কিট 1952 সালের দিকেই ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে আলোচনা শুরু হলো। সত্যিকার ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা শুরু হয় 60-এর দশকে। 50-এর দশকে একটি সিলিন্ড্রিক্যাল পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টর তৈরি করে সেগুলো কেটে আলাদা করে নেওয়া হতো। ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করার সময় এই প্রক্রিয়াটিকে আর একটুখানি এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। তখন শুধু ট্রানজিস্টর তৈরি না করে তার সাথে ডায়োড কিংবা রেজিস্টর এবং ক্যাপাসিটর বসিয়ে পূর্ণাঙ্গ একটি সার্কিট তৈরি করা শুরু হয়। এর নাম দেওয়া হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। প্রযুক্তি উন্নতির সাথে অল্প জায়গায় অনেক বেশি ট্রানজিস্টর বসানো শুরু হলো এবং তার নাম দেওয়া হলো প্রথমে লার্জ স্কেলে ইন্টিগ্রেশন, পরে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই সার্কিটগুলো ব্যবহারের উপযোগী করে প্যাকেজ করা হতো যেন সর্বসরি সার্কিট বোর্ড ব্যবহার করা যায়। মাইক্রো কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি, ভিডিও ক্যামেরা এবং যোগাযোগের উপগ্রহ এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ইন্টিগ্রেটেড সার্কিট ছাড়া কোনো দিনই সম্ভব হতো না। ভবিষ্যতে ইলেকট্রনিক্সের প্রযুক্তি এখনও এগিয়ে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে ইলেকট্রনিক্সের সার্কিটে অপটিক্স বা আলোর সাহায্যে তথ্য বিনিময় সংক্রান্ত আইসি দেখতে পাবো। একই সাথে প্রোগ্রাম করে নিজের প্রয়োজন মতো সার্কিট তৈরি করার আইসি আরও বেশি ক্ষেত্রে ব্যবহৃত হতে দেখব। অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের চারপাশে প্রতিমুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু, সেগুলোকে আমরা এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করি। তাদের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে। আমাদের নানা কাজে সেই মানের প্রয়োজন হতে পারে, তাই সেই মান আমরা সংরক্ষণ করে বিশ্লেষণ করি কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করি। উপাত্ত প্রক্রিয়া করার জন্য আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারি। নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা এই তথ্য উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব এবং এই ধরনের সিগন্যালকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালকে যদি সরাসরি কোনো এক ধরনের ইলেকট্রনিক্স দিয়ে আমরা প্রক্রিয়া করি তাহলে সেটাকে বলা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স। নির্বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা তথ্য উপাত্তের উপর এই সিগন্যালের সম্পূর্ণ অনুভাবে প্রক্রিয়া করা সম্ভব। সেটি প্রকাশ করার জন্য একটি পরপর তার মানটি পিক করতে হবে এবং সেটিকে কোনো এক ধরনের সংখ্যায় প্রকাশ করে নিতে হয়। তারপর ধারাবাহিকভাবে এই সংখ্যাটি মানকে সংরক্ষণ করতে হয়। আমরা তখন আমাদের প্রয়োজন মতো সেই অঙ্কগুলো ইলেকট্রনিক্স ব্যবহার করে প্রক্রিয়া করতে পারবো। যখন আমরা সেটিকে তার মূল অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করতে হয় তখন ধারাবাহিকভাবে সংরক্ষিত মানের সময় বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে নিতে হয়। আমরা দৈনন্দিন জীবনে দশাভিত্তিক দশমিক সংখ্যা ব্যবহার করি, কিন্তু ইলেকট্রনিক্সের সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা দিয়ে, কারণ তাহলে খুব সহজেই একটা ভোল্টেজ 1 এবং 0 ভোল্টেজকে 0 ধরে প্রক্রিয়া করা হয়। সিগন্যালের মানকে সংখ্যা বা ডিজিটে প্রকাশ করে ইলেকট্রনিক্সে করা হয় বলে এখানে ইলেকট্রনিক্সকে বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় অবদান কম্পিউটারের সকল তথ্য আদান প্রদান বা তথ্য প্রক্রিয়া হয় ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কেও ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়। শব্দ, ছবি, ভিডিও ইত্যাদি সিগন্যাল শুরু হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে এবং ব্যবহার হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে, কিন্তু সেগুলো খুব সহজেই নয়েজ প্রবেশ করে সিগন্যালের গুণগত মান নষ্ট করতে পারে। একবার সেটি ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে নয়েজ এত সচেতন প্রবেশ করতে পারে না, কাজে সিগন্যালের গুণগত মান অপরিবর্তিত থাকে।
ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। এই আইসিগুলো তৈরি ধীরে ধীরে অনেক ক্ষমতাশালী হয়ে উঠছে। অনেক সময় কম সময়ে নির্ভুলভাবে অনেক বেশি পরিমাণ ডিজিটাল সিগন্যালে প্রক্রিয়া করতে পারে। কাজে যতদিন যাচ্ছে ডিজিটালি প্রক্রিয়া করার বিষয়টি ততই সহজ হয়ে যাচ্ছে। এটি বলা বাহুল্য নয় যে আমাদের চারপাশে জগৎ একটি ডিজিটাল জগতে রূপান্তরিত হচ্ছে। সেমিকন্ডাক্টর আধুনিক জগতে এবং আধুনিক সুবিধা পুরোটাই ইলেকট্রনিক্সের উপর গড়ে উঠেছে এবং এই ইলেকট্রনিক্সের একজন আমরা যদি কোনো একটা ধরনের পদার্থের প্রতিক্রিয়া প্রকাশ করতে চাই তাহলে সেই পদার্থটি হলো অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। এবং আমরা এর আগে পরিবাহী এবং অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর নামে উচ্চারণ করেছি এবং ব্যাখ্যাটি একটুখানি গভীরে যেতে পারি। চিত্রে সেমিকন্ডাক্টর অনেকগুলো পরমাণুর পাশাপাশি দেখানো হয়েছে। পরমাণু গঠনের কারণে তাদের শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে সেটি কোনো এক অর্থে পরিপূর্ণ হয় এবং অনেক স্থিতিশীল হয়। পরমাণুগুলো সবসময় চেষ্টা করে তাদের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে। সিলিকন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সেমিকন্ডাক্টর, যার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4। কিন্তু যখন আমরা সিলিকন দিকে তাকাই তখন অবাক হয়ে আবিষ্কার করি প্রত্যেকটি পরমাণুই ভাবছে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন। এই ঘটেছে কারণ প্রত্যেকটা পরমাণু চারদিক থেকে 4টা পরমাণুর সাথে যুক্ত এবং সবাই নিজের ইলেকট্রনগুলো পাশের পরমাণুর সাথে ভাগাভাগি করে ব্যবহার করছে। এমনিতে সেমিকন্ডাক্টরের ইলেকট্রনগুলো পরমাণুর সাথে আটকে থাকে। তাপমাত্রা বাড়লে হয়তো একটা দুটো ইলেকট্রন মুক্ত হতে পারে। পরিবাহকের মুক্ত ইলেকট্রন থাকে, তাই তখন সেমিকন্ডাক্টরটা খানিকটা পরিবাহকের মতো কাজ করতে পারে। পদার্থবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে একটা চমৎকার একটা ব্যাপার, কিন্তু ব্যবহারের জন্য ততটা উপযোগী নয়। এটাকে সত্যিকার অর্থে ব্যবহার করার জন্য খুবই মজার একটা কাজ করা হয় সিলিকন ক্রিস্টালের সাথে। এমন একটা পরমাণু যেটা ফসফরাস মিশিয়ে দেওয়া হয়, যার শেষ কক্ষপথে থাকে 5টি ইলেকট্রন। তখন আমরা হঠাৎ করে আবিষ্কার করি যেহেতু প্রত্যেকটা পরমাণু অন্য পরমাণুর সাথে নিজের ইলেকট্রন ভাগ করে একটা শৃঙ্খলার মাঝে আছে, তাই এবং ফসফরাসের এই পঞ্চম ইলেকট্রনটি বাড়তি একটা ইলেকট্রন কোনো পরমাণুরই তার প্রয়োজন নেই, তাই সেসব পরমাণুর মধ্যে প্রায় মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে। এটাকে ফসফরাসের পরমাণুর মাঝে থাকতে হবে এবং এমন কোনো কথা নেই। ফসফরাসকে পজিটিভ বানিয়ে এই ইলেকট্রনটি মুক্ত অবস্থায় ব্যবহার করে বলা যেতে পারে ফসফরাস ইলেকট্রন থাকে। ফসফরাসের মতো শেষ কক্ষপথে পঞ্চম ইলেকট্রন সহ পরমাণু যোগ করে সেমিকন্ডাক্টরকে মোটামুটি পরিবাহক তৈরি করা ফেলা, কিংবা এই সেমিকন্ডাক্টরকে বলে এন ধরনের সেমিকন্ডাক্টর। এবার তোমরা আরও চমকপ্রদ একটি বিষয় শোনার জন্য প্রস্তুত হও। শেষ কক্ষপথে বাড়তি পঞ্চম ইলেকট্রন এমন পরমাণু না দিয়ে যদি আমরা উল্টো কাজ করি, শেষ কক্ষপথে একটি কম অর্থাৎ 3টি ইলেকট্রন দেওয়া কিছু পরিমাণ মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে বরণের পরমাণুর কক্ষপথের একটা জায়গা ইলেকট্রনের জন্য একটি ফাঁকা জায়গা থাকবে এবং সেই পরমাণুটি সেই ফাঁকা জায়গায় পাশে একটি ইলেকট্রন এসে ভরাট করে ফেলতে পারে। তখন পাশের পরমাণুতে একটি বাঁকা জায়গা তৈরি হবে। এই যে জায়গাটি আবার তার পাশে ভদ্র মানুষ বলা যায় আমাদের কাছে, তখন পাশের পরমাণুতে একটা ফাঁকা জায়গা হয়ে যাবে। সেই ফাঁকা জায়গাটি আবার তার পাশের পরমাণুর একটা ইলেকট্রন এসে ভরাট করে ফেলতে পারে, তখন সেখানে একটা ফাঁকা জায়গা হবে। অন্যভাবে বলা যায় আমাদের কাছে মনে হবে একটি ইলেকট্রনের অভাবযুক্ত একটা ফাঁকা জায়গা বুঝি পরমাণু থেকে পরমাণুতে ঘুরে বেড়াচ্ছে মনে হতে পারে। এটা বুঝি আসলে এক ধরনের কণা এবং চার্জ বুঝি পজিটিভ, এটাকে বলা হয় হোল। অর্থাৎ আমরা বলতেই পারি বোরন পরমাণুকে নেগেটিভ আয়ন হিসেবে রেখে তার হোলটি সিলিকন ক্রিস্টালের ভেতর ঘুরে বেড়াতে পারে। অর্থাৎ এই সেমিকন্ডাক্টরটি প্রায় পরিবাহক হিসেবে কাজ করে এবং তার প্রতি বিদ্যুৎ পরিবহন করে পজিটিভ চার্জযুক্ত হোল। শেষ কক্ষপথে 3টি ইলেকট্রনযুক্ত পরমাণু মিশিয়ে একটা সেমিকন্ডাক্টরকে যখন পরিবাহক করে ফেলা হয় তখন তাকে বলে পি ধরনের সেমিকন্ডাক্টর। এমনি আলাদাভাবে এন ধরনের এবং পি ধরনের সেমিকন্ডাক্টরের তেমন ব্যবহার ছিল না, কিন্তু যখন এন এবং পি ধরনের সেমিকন্ডাক্টর একটার সাথে আরেকটা যুক্ত করে দেওয়া হলো তখন বিজ্ঞান এবং প্রযুক্তি জগতে সবচেয়ে বড় অগ্রগতির সূচনা হলো ডায়োড। সেটা দেখানো হয়েছে একটি পি ধরনের সেমিকন্ডাক্টর এন ধরনের সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত করে তার সাথে একটি ব্যাটারি এমনভাবে যুক্ত করা হয়েছে যেন ব্যাটারির পজিটিভ অংশটি যুক্ত হয়েছে এন এর সাথে এবং নেগেটিভ অংশ যুক্ত হয়েছে পি এর সাথে। আমরা জানি যে এন ধরনের সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ পরিবহনের জন্য ইলেকট্রন থাকে, কাজে ব্যাটারি সেলের পজিটিভ প্রান্তে খুব দ্রুত এই ইলেকট্রনগুলো নিজের কাছে নেবে। কাজে এন টাইপ সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ প্রবাহের জন্য কোনো ইলেকট্রন থাকবে না, এটা হয়ে যাবে বিদ্যুৎ অপরিবাহী। ঠিক একইভাবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন হাজির হবে পি টাইপ সেমিকন্ডাক্টরে এবং সবগুলো হোল একটা ইলেকট্রন থেকে নিয়ে ভরাট হয়ে যাবে, কাজে খুব দ্রুত হয়ে যাবে। দেখা যাবে বিদ্যুৎ প্রবাহ করার জন্য একটা হোল অবশিষ্ট নেই, অর্থাৎ পি এ সেমিকন্ডাক্টরটি বিদ্যুৎ অপরিবাহী হয়ে যাবে। কাজে ব্যাটারির সাথে এই এন পি সেমিকন্ডাক্টরে যুক্ত করা হলে বিদ্যুৎ কোনো বিদ্যুৎই পরিবাহিত হবে না। এবার যদি এনপি সেমিকন্ডাক্টরটিতে ব্যাটারি সেলের উল্টো সংযোগ দেওয়া হয় তাহলে কি হবে? অর্থাৎ ব্যাটারির পজিটিভ অংশ লাগানো হবে পি ধরনের সেমিকন্ডাক্টরে এবং নেগেটিভ প্রান্ত লাগানো হবে এন ধরনের সেমিকন্ডাক্টরে। এবারে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন ঢুকে যাবে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রন থেকে এনপি জাংশনের দিকে ঠেলে দেবে। ঠিক তেমনইভাবে ব্যাটারির পজিটিভ প্রান্ত পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনটি নতুন হোল তৈরি করতে থাকবে, সেই হোলগুলো ছুটে যাবে পিএন জাংশনের দিকে, সেখানে ইলেকট্রনগুলো হোলটিকে ভরাট করতে থাকবে। ব্যাপারটা চলতেই থাকবে এবং কেউ যদি ব্যাটারির তারগুলোর দিকে তাকায় তাহলে দেখতে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন হচ্ছে এন এর দিকে এবং পি প্রান্ত থেকে ইলেকট্রন বের হয়ে ফিরে আসছে ব্যাটারির পজিটিভ প্রান্তে।
সেটা চলতেই থাকবে এবং আমরা দেখবো এই জাংশনের ভেতর দিয়ে মাইক্রোওয়েভ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে পি এবং এন ধরনের সেমিকন্ডাক্টর তৈরি। এই জাংশনকে বলে ডায়োড। ডায়োড এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস যেখানে ব্যাটারি এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহ হয়, উল্টো সংযোগে হয় না। ডায়োডের ব্যবহারে কোনো শেষ নেই। সাধারণ ডায়োড তো আছে। সত্যি বলতে কি তোমরা সব সময় যে লাল, নীল, সবুজ, হলুদ ছোট ছোট আলো দেখো সেগুলো সব এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। ডায়োডে আরও মজার ব্যবহার হচ্ছে এসি থেকে ডিসি তৈরি করে। ডায়োড ব্যবহার করে এসি সিগন্যালের নেগেটিভ অংশ অপসারণ করে ফেলা হয়। চিঠি দেখানো উপায়, আমরা যদি ডায়োডের ভেতরে এসি ভোল্টেজ দিই তা অন্য পাশে নেগেটিভ অংশটুকু কেটে শুধু পজিটিভ অংশটুকু বের হয়ে আসবে। ট্রানজিস্টর, যারা বিজ্ঞান ইতিহাস জানে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রযুক্তির সবচেয়ে বড় আবিষ্কার কী, তারা ট্রানজিস্টরের কথা বলবে। ট্রানজিস্টর পি এবং এন ধরনের সেমিকন্ডাক্টর তৈরি এক ধরনের ডিভাইস যেটি তার ভিতর বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। এনপিএন এবং পিএনপি দুই ধরনের ট্রানজিস্টর আছে। ছবি তোমরা এনপিএন যে ধরনের ট্রানজিস্টর দেখানো হয়েছে এটাকে অনেকটা পানি ট্যাপের সাথে তুলনা করা যায়। পানির ট্যাপ খুললে পানি প্রবাহ শুরু হয়, আবার ট্যাপটি বন্ধ করলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এনপিএন ট্রানজিস্টরে যে দিক দিয়ে কারেন্ট ঢোকে তার নাম কালেক্টর এবং যে দিক দিয়ে কারেন্ট বের হয় তার নাম এমিটার। মাঝখানে রয়েছে বেস। এই বেসটি পানি ট্যাপের মতো। এই বেশি অল্প একটু কারেন্ট দিলেই যে ট্যাপটি খুলে যায়, অর্থাৎ অন্য অনেক বিদ্যুতের প্রবাহ হতে থাকে। আবার এই অল্প কারেন্ট বন্ধ করে দিলে বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যায়। একটি ট্রানজিস্টর দিয়ে অসংখ্য ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা হয়। ছোট সিগন্যালকে বড় করার জন্য ট্রানজিস্টর ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি অ্যাম্প্লিফায়ার। নানা ধরনের সিগন্যালকে প্রক্রিয়া করার জন্য ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ট্রানজিস্টর রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড ইত্যাদি ব্যবহার করে অনেক প্রয়োজনীয় সার্কিট তৈরি করা হয়। ধীরে ধীরে প্রযুক্তি উন্নত হতে থাকে এবং নানা কিছু ব্যবহার করে এই তৈরি হয় আস্ত একটি সার্কিট। ছোট একটা জায়গার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় শুরু হলো এবং তার নাম দেওয়া হলো ইন্টিগ্রেটেড সার্কিট। একটা ইন্টিগ্রেটেড সার্কিট হয়তো একটা নখের সমান, তার ভিতরে প্রথমে হাজার হাজার ট্রানজিস্টর দিয়ে তৈরি সার্কিট ঢোকানো হয়। দেখতে দেখতে একটা আইসির ভেতর বিলিয়ন ট্রিলিয়ন ট্রানজিস্টর পর্যন্ত বসানো সম্ভব হয়ে উঠতে থাকে। তোমরা এর মাঝে জেনে গেছো যে ছোট একটা চিপের ভেতর বিলিয়ন ট্রানজিস্টর ঢোকানোর এই প্রক্রিয়াকে বলা হয় ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই প্রক্রিয়াটি এখনও থেমে নেই। চিপের ভেতর আরও ট্রানজিস্টর ঢুকিয়ে আরও জটিল সার্কিট তৈরি করার প্রক্রিয়া এখনও চলছে। একটা ছোট চিপের ভেতর বিলিয়ন ট্রানজিস্টর ঢুকিয়ে অত্যন্ত জটিল সার্কিট তৈরি করার কারণে আমরা কম্পিউটার, ল্যাপটপ, ক্যালকুলেটর, চমকপ্রদ মোবাইল, টেলিফোন ইত্যাদি অসংখ্য নতুন নতুন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারছি। একসময় ইলেকট্রনিক্সে যে কাজটি করতে কয়েকটি ঘর কিংবা একটা আস্ত বিল্ডিংয়ের প্রয়োজন হতো, এখন সেটা একটা ছোট চিপের ভেতর ঢুকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। সেগুলো দিয়ে তৈরি নানা ধরনের যন্ত্র আমরা এখন পকেটে নিয়ে ঘুরতে পারি। যোগাযোগ প্রযুক্তি এখন খুবই পরিচিত একটা বিষয়। আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজ থেকে শুরু করে পেশাগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই সহজে করতে পারি। 19 শতাব্দীতে টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ মানুষের যোগাযোগের ক্ষমতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। মাইক্রোফোন, কোনো সভা বা অনুষ্ঠানে বক্তারা যে ইলেকট্রনিক্স ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলতেন তাকে মাইক্রোফোন বলে। মাইক্রোফোনে বক্তা কণ্ঠস্বরকে বিদ্যুৎ সংকেতে রূপান্তরিত করে। সেই বিদ্যুৎ সংকেত থেকে অ্যাম্প্লিফায়ার দিয়ে বাড়িয়ে দেওয়া হয় এবং স্পিকারে পাঠানো হয়। স্পিকার সেটাকে শব্দে রূপান্তর করে এবং শ্রোতারা লাউড স্পিকার জোরে শুনতে পায়। তোমরা যখন মোবাইল ফোনে কথা বলো তখন বাইরে থেকে দেখা না গেলেও তোমরা আসলে মোবাইল ফোনে মাইক্রোফোনে কথা বলো এবং সেটি স্পিকারে শুনতে পাও। মাইক্রোফোনের কার্যক্রম, দৈনন্দিন কিংবা বিশেষ কাজে ব্যবহারের জন্য নানা ধরনের মাইক্রোফোন রয়েছে। ছবিতে যেরকম সাধারণ একটি মাইক্রোফোন গঠন দেখানো হলো, এই মাইক্রোফোনের সামনে ধাতুর একটা পাতলা পাত বা ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রামের সাথে একটা চালকুণ্ডলী লাগানো থাকে, যেটি চিত্রে দেখানো একটা উপায় চৌম্বকের ক্ষেত্রের ভেতর নাড়াচাড়া করতে পারে। যখন কেউ এই মাইক্রোফোনের সামনে কথা বলে তখন ডায়াফ্রামটি শব্দ তরঙ্গের কম্পনের সাথে কাঁপতে থাকে। ডায়াফ্রামের সাথে লাগানো চালকুণ্ডলীয় চৌম্বক ক্ষেত্রে সামনে পিছনে উঠতে থাকে। চৌম্বকের একটা চালকুণ্ডলী নাড়াচাড়া করলে সেখানে একটা বিদ্যুৎ শক্তির আবেশ হয়। কাজেই মাইক্রোফোনটি শব্দ শক্তিটিকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করে একটি বৈদ্যুতিক সিগন্যাল পাঠায়। এই বৈদ্যুতিক সিগন্যাল শব্দের নিখুঁত উপস্থাপন হলেও এর মান খুবই কম, তাই তাকে ব্যবহার করার জন্য অ্যাম্প্লিফায়ারে বাড়িয়ে নিতে হয়। তারপর সেটি শুধু স্পিকারে নয়, টেলিফোন লাইনের রেডিও সম্প্রচারে এবার রেকর্ডিং ব্যবহার করা হয়। স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করে থাকে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিটি শব্দে রূপান্তর করে। যেটা একটি স্পিকারের গঠন দেখানো হলো। মাইক্রোফোনের ডায়াফ্রামের বদলে স্পিকারের চালকুণ্ডলী বা কোয়েলটি কাগজ বা হালকা ধাতুর তৈরি একটি কোণ বা শঙ্কুর সাথে লাগানো থাকে। যখন শব্দ থেকে তৈরি বিদ্যুতিক সিগন্যালকে অ্যাম্প্লিফায়ার দিয়ে বিবর্জিত করে স্পিকারে পাঠানো হয়, তখন কাগজ বা হালকা ধাতুর তৈরি শঙ্কু বা কোণটির সামনে পেছনে কম্পিত হয়ে যথাযথ শব্দ তৈরি করে। রেডিও বিনোদন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রেডিওতে আমরা খবরের পাশাপাশি বিনোদনের জন্য গান বাজনা এমনকি পণ্য বিজ্ঞাপনও শুনতে পারি। সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তথ্য আদান প্রদানের জন্য নিজস্ব রেডিও ব্যবহার করে। মোবাইল বা সেলুলার টেলিফোন যোগাযোগ ও রেডিও প্রযুক্তি ব্যবহার হয়। কোনো রেডিও সম্প্রচার স্টেশনের স্টুডিওতে যখন কেউ মাইক্রোফোনে কথা বলে তখন সেই শব্দ বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়। আমরা 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পারি। কাজেই শব্দ থেকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত সিগন্যালটিও এই কম্পাঙ্কের হয়। এটিকে পাঠানোর জন্য উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করা হয়। এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে বাহক তরঙ্গ বলে। বাহক তরঙ্গের সঙ্গে সিগন্যালকে যুক্ত করার এই প্রক্রিয়াকে মডুলেশন বলা হয়। মডুলেশন তরঙ্গ অ্যাম্প্লিফায়ার দিয়ে পরিবর্তন করা হয়, অ্যান্টেনার সাহায্যে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এবং রেডিও তরঙ্গ ভূমি তরঙ্গ হিসেবে কিংবা বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে বহুদূর পর্যন্ত
তরঙ্গগুলো ছড়িয়ে পড়তে পারে। রেডিও বা গ্রাহকযন্ত্রের ভেতর যে অ্যান্টেনা থাকে সেটি এই রেডিও তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে নেয়। এরপর প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ব্যবহার করে বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়। এই প্রক্রিয়াটিকে ডিমোডুলেশন বলে। ডিমোডুলেটেড বৈদ্যুতিক সিগন্যালটিকে অ্যাম্প্লিফায়ারে বিবর্তন করে শোনার জন্য স্পিকার পাঠানো হয়। রেডিও তরঙ্গ হিসেবে পাঠানোর জন্য রেডিও সম্প্রচার স্টেশনগুলো আলাদা আলাদা কম্পাঙ্ক ব্যবহার করে গ্রাহকযন্ত্র নির্দিষ্ট কোনো স্টেশন শুনতে হলে সেই কম্পাঙ্কের সিগন্যালে টিউন করে নেয়। তাই আলাদা আলাদা রেডিও স্টেশন সবাই নিজের অনুষ্ঠানে প্রচার করতে পারে এবং শ্রোতারা নিজ পছন্দের রেডিও স্টেশনগুলো শুনতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে যে গ্রাহক তরঙ্গের বিস্তার বা অ্যাম্প্লিটিউড বাড়িয়ে বা কমিয়ে সিগন্যালটি সংযুক্ত করা হয় বলে এই পদ্ধতির নাম AM বা অ্যাম্প্লিটিউড মেথড রেডিও। যদি অ্যাম্প্লিটিউড সমান রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেট করা হতো তাহলে এই পদ্ধতিকে বলা হতো FM বা ফ্রিকোয়েন্সি মডুলেশন রেডিও। টেলিভিশন। তোমরা সবাই টেলিভিশন দেখেছো এবং জানো যে টেলিভিশন এমন একটি যন্ত্র যেখানে দূরবর্তী কোনো টেলিভিশন সম্প্রচার স্টেশন থেকে শব্দের সাথে সাথে ভিডিও বা চলমান ছবিও দেখতে পাই। 1926 সালে জন লগি বেয়ার প্রথম টেলিভিশনের মাধ্যমে ভিডিও এবং চলমান ছবি পাঠিয়েছিলেন। তার পদ্ধতি ছিল এক যান্ত্রিক পদ্ধতি। পরে ইলেকট্রনিক্স ব্যবহার করে ছবি পাঠানোর পদ্ধতি আরও আধুনিক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার কীভাবে কাজ করে সেটা যদি তোমরা বুঝে থাকো তাহলে টেলিভিশন কীভাবে কাজ করে সেটা খুব সহজেই বুঝতে পারবে। টেলিভিশন শব্দ এবং ছবি আলাদা সিগন্যাল হিসেবে পাঠানো হয়। শব্দ পাঠানো এবং গ্রাহকযন্ত্র সেটি গ্রহণ করে শোনার বিষয়টি ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে। এবার আমরা ছবি পাঠানোর বিষয়টি ব্যাখ্যা করি। চলমান ছবি বা ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে 25টি স্থিরচিত্র পাঠাতে হয় এবং আমাদের চোখে সেগুলো আলাদাভাবে স্থিরচিত্র মনে হয় না, একটি চলমান ছবি বলে মনে হয়। টেলিভিশন রঙিন ছবি পাঠানোর জন্য টেলিভিশন ক্যামেরার প্রতিটি ছবিকে লাল, সবুজ ও নীল এই তিনটি মৌলিক রঙে ভাগ করে তিনটি আলাদা ছবি তুলে নেয়। টেলিভিশন ক্যামেরার ভিতর থেকে আলোকে CCD বা চার্জ ক্যাপল ডিভাইস ব্যবহার করে টেলিভিশন বৈদ্যুতিক সিগন্যাল রূপান্তর করে। এই বৈদ্যুতিক সিগন্যালকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে যুক্ত করে অ্যান্টেনার ভেতর দিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। গ্রাহক যন্ত্র বা টেলিভিশন সেট তার অ্যান্টেনা দিয়ে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গকে গ্রহণ করে এবং রেকটিফায়ার দিয়ে বাহক তরঙ্গকে সরিয়ে মূল ছবি সিগন্যালকে বের করে নেয়। আগে এই সিগন্যাল থেকে 3 রঙের 3টি ছবিকে ক্যাথোড রে টিউব নামে পিকচার টিউব তার স্ক্রিনে ইলেকট্রন গান দিয়ে প্রক্ষেপণ করা হতো। এখন পিকচার টিউব প্রায় উঠে গিয়েছে এবং LED লাইট এমিটিং ডায়োড টেলিভিশন তার জায়গা করে দখল করেছে। এখানে ইলেকট্রন গান দিয়ে স্ক্রিনে ছবি তৈরি না করে লাল, সবুজ ও নীল রঙের ক্ষুদ্র ক্ষুদ্র LED দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে ছবি তৈরি করা হয়। LED টেলিভিশনের ছবি উজ্জ্বল অনেক বেশি এবং গুণগত মানও অনেক ভালো। এখানে উল্লেখ্য যে লেন্সের সাহায্যে টেলিভিশনের সিগন্যাল পাঠানো ছাড়াও কোএক্সিয়াল কেবল দিয়েও সিগন্যাল পাঠানো হয়। এই ধরনের টিভি সম্প্রচার কেবল টিভি নামে পরিচিত। এছাড়া স্যাটেলাইট টিভি নামে এক ধরনের টিভি সম্প্রচার অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। এটি মহাকাশে পাঠানো উপগ্রহ বা স্যাটেলাইট থেকে সরাসরি পৃথিবীতে পাঠানো হয়। টেলিফোন ও ফ্যাক্স। টেলিফোন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। আমরা এখন এই টেলিফোন ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মানুষের সাথে যোগাযোগ করতে পারি। ল্যান্ডফোন। 1875 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন। নানা ধরনের বিবর্তনের মধ্যে দিয়ে সেটা আধুনিক টেলিফোন রূপ নিয়েছে, কিন্তু তার মূল কাজ করার প্রক্রিয়াটি এখনও আগের মতোই আছে। তোমরা সবাই টেলিফোন দেখেছো এবং ব্যবহার করেছো। টেলিফোনের 5টি উপাংশ থাকে। সুইচ, যেটি মূল টেলিফোনের নেটওয়ার্কের সাথে সংযুক্ত অর্থাৎ বিচ্ছিন্ন করে। রিঙ্গার, যেটি শব্দ করে জানিয়ে দেয় কেউ একজন যোগাযোগ করছে। কিপ্যাড, যেটি ব্যবহার করে অন্য একজনকে ডায়াল করতে পারে। মাইক্রোফোন, যেটি আমাদের কণ্ঠস্বরকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করে। স্পিকার, যে বৈদ্যুতিক সিগন্যালকে শব্দে রূপান্তর করে শোনার ব্যবস্থা করে দেয়। প্রত্যেকটি টেলিফোনে তামার তাদি আঞ্চলিক অফিসের সাথে যুক্ত থাকে। আমরা যখন কথা বলি তখন কোনো কোড নাম্বার ডায়াল করি তখন আঞ্চলিক অফিসে সেই তথ্যটি পৌঁছে যায়। সেখানে একটি সুইচবোর্ড থাকে যেটি নির্দিষ্ট গ্রাহককে টেলিফোনের সাথে যুক্ত করে দেয়। যদি আমরা অনেক দূর কিংবা বিভিন্ন দেশে একজনের সাথে কথা বলতে চাই তাহলে সুইচবোর্ড সেভাবে আমাদের নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে যুক্ত করে দেয়। প্রযুক্তির উন্নতি হওয়ার আগেই যখন পৃথিবীর দুই প্রান্তের দুজন মানুষ টেলিফোনে কথা বলতো তখন কথাবার্তা পাঠানোর জন্য তাদের টেলিফোনকে তামার তার দিয়ে সংযুক্ত করে দিতে হতো। সে কারণে পুরো প্রক্রিয়া ছিল অনেক খরচ সাপেক্ষ। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় পুরো অনেক সহজ হয়ে গেছে। এখন একটা অপটিক্যাল ফাইবার একই সাথে আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ মানুষের কথাবার্তা পাঠানো সম্ভব হয়। টেলিফোনে কথাবার্তা বলার বিষয়টি অনেক সহজ হয়ে গিয়েছে। মোবাইল টেলিফোন। ল্যান্ডফোন যেহেতু তামারটা দিয়ে যুক্ত তাই এটাকে একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হয় এবং টেলিফোন ব্যবহার করার জন্য কিংবা টেলিফোন ধরার জন্য সেই জায়গাটিতে আসতে হয়। মোবাইল টেলিফোন আমাদের সাথে সেই বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে এবং এই টেলিফোনটি আমরা আমাদের সাথে রেখে যে কোনো জায়গায় যেতে পারি। যতক্ষণ আমরা নেটওয়ার্কের ভেতর আছি যে কোনো নম্বরে ফোন করতে পারি, কথা বলতে গিয়ে কিংবা SMS বিনিময় করতে পারি। সে কারণে মোবাইল টেলিফোন এখন থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় মাধ্যম। তোমরা সবাই দেখেছো মোবাইল টেলিফোন কোনো তার দিয়ে যুক্ত নয়, যার অর্থ এটি ওয়্যারলেস বা রেডিও তরঙ্গ দিয়ে যোগাযোগ করতে থাকে। কাজে প্রত্যেকটি মোবাইল টেলিফোন আসলে একই সাথে একটি রেডিও ট্রান্সমিটার এবং একটি রেডিও রিসিভার। ল্যান্ড টেলিফোনের যে যান্ত্রিক উপাংশ থাকা প্রয়োজন মোবাইল টেলিফোনে সেগুলো কোনো না কোনো রূপে থাকতে হয়। তার সাথে আরও কয়েকটি বাড়তি বিষয় যুক্ত হয়, সেগুলো হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে মোবাইল টেলিফোনের জন্য বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা হয়। স্ক্রিন, এই স্ক্রিনটিতে মোবাইল ফোনের যোগাযোগের তথ্য দেখানো হয়। সিম কার্ড বা
সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, যেখানে ব্যবহারকারী তথ্যগুলো সংরক্ষণ করা হয়। রেডিও ট্রান্সমিটার ও রিসিভার, এগুলো দিয়ে মোবাইল ফোন তার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। ইলেকট্রিক সার্কিট, এটি মোবাইল ফোনের জটিল কার্যক্রমকে ঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে। মোবাইল টেলিফোন যোগাযোগ করার কাজটি সম্পন্ন করার জন্য পুরো এলাকাকে অনেকগুলো সেলে ভাগ করে নেয়। এই জন্য মোবাইল টেলিফোনকে অনেক সময় সেলফোনও বলে। প্রয়োজনের উপর নির্ভর করে এই সেলগুলো ব্যাসার্ধ 1 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রত্যেকটা সেলে একটি করে বেস স্টেশন, বিটিএস বেস ট্রান্সসিভার স্টেশন থাকে। একটি এলাকা অনেকগুলো বেস স্টেশন একটি বেস স্টেশন কন্ট্রোলারে বিএসসি মাধ্যমে মোবাইল সুইচিং কেন্দ্রের এমএসসি যোগাযোগ করে। মোবাইল সুইচিং কেন্দ্রটি মোবাইল নেটওয়ার্কের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রেরক আর গ্রাহকের মাঝে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। কেউ যখন তার মোবাইল ফোনে অন্য কোনো নাম্বারে ডায়াল করে, তখন প্রেরকের মোবাইল ফোনটি যে সেলে আসে তার বেস স্টেশনের সাথে যুক্ত হয়। সেই বেস স্টেশন থেকে তার কলটি বেস স্টেশনের কন্ট্রোলারের ভেতর দিয়ে মোবাইলের সুইচিং কেন্দ্রে পৌঁছায়। মোবাইলের সুইচিং কেন্দ্র তার কাছ থেকে তথ্য প্যানেল থেকে গ্রাহক সেই মুহূর্তে কোন সেলের ভেতর আসে সেটি খুঁজে বের করে। তারপর প্রেরকের কলটি গ্রাহকের সেই সেলের ভেতর স্টেশনের সাথে যুক্ত করে দেয় এবং সেই বেস স্টেশন থেকে গ্রাহকের মোবাইল ফোনে রিং দেওয়া হয়। মোবাইল ফোনের নেটওয়ার্কে সচল রাখার জন্য অনেক ধরনের প্রযুক্তিগত উদ্ভাবন করা হয়েছে। আমাদের মোবাইল টেলিফোন থেকে খুবই কম শক্তি সিগন্যাল ব্যবহার করে কাছাকাছি বেস স্টেশনে যুক্ত করা হয়, এবং আমরা যদি একটি সেল থেকে অন্য সেলে যাই, এই নেটওয়ার্ক জানতে পারে এবং বেস স্টেশন থেকে অন্য বেস স্টেশনে যোগাযোগ স্থানান্তর করে দেয়। এটি ঘনবসতিপূর্ণ শহরে যদি অনেক মোবাইল ফোন ব্যবহারকারী থাকে, তাহলে ছোটো ছোটো অনেক সেল দিয়ে তাদের ফোন করার সুযোগ দেওয়া হয়। আবার গ্রামের কম জনবসতি এলাকায় একটি বড় সেল দিয়ে তাদের পুরো এলাকায় নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়। এখানে উল্লেখ্য, শুরুতে শুধু কথা বলার জন্য টেলিফোন উদ্ভাবন করা হয়েছিল, পরে একটি মোবাইল টেলিফোনের সাথে SMS পাঠানোর ব্যবস্থা করা হয়। এখন স্মার্টফোন নামে নতুন যে ফোনগুলো এসেছে, সেগুলো কণ্ঠস্বরের সাথে সাথে সব ধরনের তথ্য আদান প্রদান করতে পারে। কাজে যেগুলো সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে, আগে যে কাজগুলো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া করা সম্ভব ছিল না, সেগুলো এই স্মার্টফোন দিয়ে করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোনগুলো নানা ধরনের অ্যাপ তৈরি করে হয়েছে, যেগুলো দিয়ে স্মার্টফোন আমাদের নানা ধরনের কাজ করতে সাহায্য করে। স্মার্টফোন একদিকে আমাদের জীবনযাত্রায় একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, একই সাথে খুব সহজেই স্মার্টফোন ইন্টারনেটে যুক্ত হওয়া সুযোগের কারণে নতুন প্রজন্ম সামাজিক নেটওয়ার্কের জাতীয় বিষয়গুলোতে অনেক অপ্রয়োজনীয় সময় ব্যয় করেছে, যেটি এই মুহূর্তে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর একটি বড় সমস্যা। ফ্যাক্স শব্দটি হচ্ছে ফ্যাক্সিমিল এর সংক্ষিপ্ত রূপ। ফ্যাক্স করা বলতে আমরা বুঝি কোনো ডকুমেন্টকে কপি করে টেলিফোন লাইন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সরাসরি পাঠিয়ে দেওয়া। বর্তমান যুগে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এই ফ্যাক্স প্রযুক্তিতে অনেক পেছনে ফেলে এসেছে। তারপরেও প্রায় সব প্রতিষ্ঠান এখন এই প্রযুক্তি কিন্তু নির্ভরযোগ্য প্রযুক্তিতে ব্যবহার করে যাচ্ছে। শুনে অবাক লাগতে পারে, ফ্যাক্স পাঠানো হয় টেলিফোন লাইন দিয়ে, কিন্তু প্রথম ফ্যাক্স ধারণাটি পেটেন্ট করা হয় টেলিফোন আবিষ্কারের 30 বছর আগে। ফ্যাক্স মেশিন একই সাথে একটি ডকুমেন্টের কপি পাঠাতে পারে এবং এই মেশিন পাঠানো একটি কপিকে প্রিন্ট করে দিতে পারে। ফ্যাক্স মেশিনে যখন একটা ডকুমেন্ট দেওয়া হয়, তখন সেখানে উজ্জ্বল আলো ফেলা হয়। ডকুমেন্টের কালো অংশ থেকে কম এবং সাদা অংশ থেকে বেশি আলো প্রতিফলিত হয়। এই তথ্যগুলো সংরক্ষণ করে ডকুমেন্টটির কপিকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে টেলিফোনের লাইন দিয়ে পাঠানো হয়। টেলিফোন লাইনের অন্য প্রান্তে ফ্যাক্স মেশিনটি তার কাছে পাঠানো ডকুমেন্টের কপিটিকে একটি প্রিন্টারে প্রিন্ট করে দেয়। ফ্যাক্স মেশিন এখনও একটি নির্ভরযোগ্য প্রযুক্তি। এটি একটি ডকুমেন্টের কপিকে শুধু সাদা এবং কালো হিসেবে পাঠানো হয়, বা লিখিত ডকুমেন্টের জন্য ঠিক থাকলেও রঙিন কিংবা ফটোগ্রাফের জন্য উপযুক্ত নয়। এছাড়া বেশিরভাগ ফ্যাক্স মেশিনে থার্মাল পেপার ব্যবহার করা হয় বলে ডকুমেন্টটি খুব তাড়াতাড়ি অস্পষ্ট হয়ে যেতে পারে। ইন্টারনেট ও ইমেল। ইন্টারনেট, তোমরা এই মাঝে অনেকবার কম্পিউটার কী এবং সেটা কীভাবে কাজ করে জেনেছো। একটা প্রতিষ্ঠান কম্পিউটারগুলোকে সাধারণত একটা নেটওয়ার্ক দিয়ে পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে সংযোগ থাকতে পারে। আবার প্রয়োজন হলে একটা কম্পিউটার অন্য কম্পিউটারের রিসোর্স ব্যবহার করতে পারে। এই ধরনের নেটওয়ার্ককে LAN বলা হয়ে থাকে। আজকাল LAN তৈরি করার জন্য একটা সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে সুইচগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে দিতে হয়। যখন একটা কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হয়, সেটা যদি তার নিজের সুইচের সাথে যুক্ত কম্পিউটারের মাঝে পেয়ে যায়, তাহলে এটা সরাসরি যোগাযোগ করে। সেখানে না পেলে অন্য সুইচে খোঁজ করতে থাকে। একটি প্রতিষ্ঠান একটি ল্যানকে অন্য একটি ল্যানের সাথে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। বিভিন্ন নেটওয়ার্কের নিজেদের মাঝে ইন্টারকানেকশন করে নেটওয়ার্কিংকে ইন্টারনেট বলা হয়। এই মুহূর্তে পৃথিবীর প্রায় 9 বিলিয়ন কম্পিউটার অন্য কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত আছে, এবং এই সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। কাজে ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক যেখানে প্রাইভেট, পাবলিক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, সরকারি, বেসরকারি, স্থানীয়, বৈশ্বিক সব ধরনের নেটওয়ার্ক জড়িত আছে। এই বিশাল নেটওয়ার্ক তৈরি করার জন্য নানা ধরনের ইলেকট্রনিক্স, ওয়্যারলেস এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে এখন নানা ধরনের তথ্য আদান প্রদান করা যায়, নানা ধরনের সেবা নেওয়া যায়। উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে, ইন্টারনেটে রয়েছে নানা ধরনের ওয়েবসাইট, ইলেকট্রনিক মেইল, টেলিফোন এবং ভিডিও যোগাযোগ, তথ্য আদান প্রদান, সামাজিক নেটওয়ার্ক, বিনোদন, শিক্ষা এবং গবেষণার টুল এবং নানা ধরনের ইন্টারনেট ভিত্তিক সেবা। সারা পৃথিবীর মানুষ এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এবং আমাদের জীবন ধারণের জন্য বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখানে উল্লেখ করা যায় যে ইন্টারনেট পৃথিবীর সকল মানুষের যোগাযোগ করার সমান সুযোগ এসেছে বলে নানা ধরনের প্রচারের সাথে সাথে অপপ্রচার এবং অপব্যবহারের সুযোগও তৈরি হয়েছে। নানা ধরনের ক্ষতিকর সফটওয়্যার তৈরি হয়ে নেটওয়ার্কের ক্ষতি
বিদ্বেষ, হিংসা ছড়ানো, আপত্তিকর নানা তথ্য উপস্থাপনের সাথে সাথে অপরাধীরাও তাদের কার্যক্রমে গোপনে ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিছু নেতিবাচক বিষয় থাকার পরও ইন্টারনেট এই সভ্যতার সবচেয়ে বড় অবদান এবং এই প্রথমবার পৃথিবীর সকল মানুষ সমানভাবে একটি প্রযুক্তিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে পৃথিবীর এই নেটওয়ার্কে কী প্রভাব পড়বে দেখার জন্য পৃথিবীর মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ইমেল, ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল। ইমেলে বলতে আমরা বোঝাই কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে একজন বা অনেকজনের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করা। 1971 সালে প্রথম ইমেল পাঠানো হবে। মাত্র 25 বছরের ভেতরে পোস্ট অফিস ব্যবহার করে পাঠানো চিঠি থেকে ইমেলের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল। বর্তমানে ইমেলের ব্যবহার ছাড়া আমরা অনেকটা দিনও কল্পনা করতে পারি না। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস দিয়ে ইমেল পাঠাতে হলে সবসময় একটি ইমেল সার্ভারের দরকার হয়। এই ইমেল সার্ভার ব্যবহারকারীদের ইমেল সংরক্ষণ করে এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্য ব্যবহারকারীদের সাথে ইমেল বিনিময় করে। ইমেল বিনিময় করার আরেকটি এবং বর্তমান অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটে দেওয়া ইমেল সার্ভিস। তাদের মধ্যে জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি ইমেলের সেবা শুধু যে বিনা মূল্যে দেওয়া হয় তা নয়, তারা ব্যবহারকারীদের ইমেল সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করে থাকে। ইমেল পাঠানোর জন্য প্রথমে যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ইমেল ঠিকানার দরকার হয়। তোমরা সবাই ইমেল ঠিকানার সাথে পরিচিত এবং সবাই লক্ষ্য করেছো ইমেল ঠিকানাটি বর্ণনাটি দিয়ে ভাগ করা হয়ে থাকে। যদি abc@dev.com এই ইমেল ঠিকানা হয় তাহলে এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেম, যেটা দিয়ে বোঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারিকের কোনো ধরনের পরিচয়। একটি ইমেল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়। প্রয়োজনে ইমেলকে অন্য একজনের কার্বন কপি হিসেবে পাঠানো হয়। ইমেলের শুরুতে বিষয় হিসেবে ইমেলে বক্তব্যের একটি শিরোনাম লেখা হয়। শুধু তাই নয়, ইমেলে বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট বা ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া হয়। এটি বলা বাহুল্য, মাত্র আমরা ইমেল ছাড়া একটি মুহূর্ত কল্পনা করতে পারি না। ইমেল, ইন্টারনেট কিংবা ইন্টারনেট ভিত্তিক নানা ধরনের সামাজিক নেটওয়ার্ক আমাদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। একই সাথে এই প্রযুক্তিগুলো অপব্যবহার আমাদের জীবনে খুব সহজেই বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে। কাজে বলা বাহুল্য, মাত্র একটা অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিগুলো আমাদের দায়িত্বশীলের মতো ব্যবহার করতে হবে। এটি শুধু তথ্য প্রযুক্তি নয়, সকল প্রযুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার, স্বাস্থ্য সমস্যা। তথ্য ও প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যাপক ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। যারা অধিকক্ষণ ধরে কম্পিউটার নিয়ে কাজ করে, কম্পিউটার কিবোর্ড এবং মনিটর দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন ব্যবহারের ফলে তাদের হাতের রগ, স্নায়ু, কবজি, বাহু ও ঘাড়ে অতিরিক্ত টান বা চাপ পড়ে। কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে এসব অঙ্গ ব্যথা সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিলে দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করলে চোখে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। একে বলে কম্পিউটার ভিশন সিনড্রোম। এই সিনড্রোমের মধ্যে রয়েছে চোখ জ্বালাপোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের পানি শুকিয়ে যাওয়া। কম্পিউটার ব্যবহার থেকে সৃষ্টি সমস্যার সমাধান চিকিৎসককে এই সমস্যা সৃষ্টি হতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের সতর্ক হতে হবে যেন এসব স্বাস্থ্য সমস্যা সৃষ্টি না হয়। কিছু সহজ নিয়ম মেনে চললেই আমরা এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে পারি। যেমন, কম্পিউটারে কাজ করার সময় সঠিকভাবে বসতে হবে, সোজা সামনে তাকাতে হবে। কাজের ফাঁকে ফাঁকে অন্তত আধা ঘন্টা পর 5 মিনিটের জন্য হলে বিশ্রাম নিতে হবে এবং কাঁধ ও ঘাড়কে রিল্যাক্স করতে দিতে হবে। কম্পিউটার স্ক্রিনটি যেন চোখ থেকে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে থেকে প্রতি 10 মিনিট পর কিছুক্ষণের জন্য হলেও দূরের কোনো কিছুর দিকে তাকাতে হবে। এতে চোখে আরাম বোধ হবে। মানসিক সমস্যা। কম্পিউটার ব্যবহার যেসব শারীরিক সমস্যা হতে পারে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে আজকাল প্রায় সবাই ব্যবহার করতে পারে। ইন্টারনেট একদিকে যেমন তথ্য ও জ্ঞানের ভান্ডার উন্মুক্ত করে রাখা আছে, ঠিক সেরকম সামাজিক নেটওয়ার্ক জাতীয় সার্ভিসের মাধ্যমে অসচেতন ব্যবহারকারীদের মোহগ্রস্ত করে রাখার ব্যবস্থাও করে রাখা আছে। মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখতে শুরু করেছেন যে মানুষ যেভাবে মাদকে আসক্ত হয়ে যায়, সেভাবে অতিরিক্ত কম্পিউটার ব্যবহার, ইন্টারনেট বা সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে যেতে পারে। অতিরিক্ত কম্পিউটার ও গেম খেলে মৃত্যুবরণ করেছে এরকম উদাহরণও আছে। কাজে সব সময় মনে রাখতে হবে আধুনিক প্রযুক্তি মানেই ভালো নয়। পৃথিবীতে যেমন অনেক অপ্রয়োজনীয় ক্ষতিকর প্রযুক্তি আছে, ঠিক সেরকম ভালো প্রযুক্তির অপব্যবহারের কারণে সেটা আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দিতে পারে।